প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে টাং, এবং এটি হচ্ছে টাং রিলেটেড সেকেন্ড ভিডিও। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম টাং ইজ এ মাস্কুলার অর্গান। ইট ইজ মেড আপ অফ দ্য স্কেলিটাল মাসলস অ্যান্ড কাভার্ড বাই এ মিউকাস মেমব্রেন। গত ভিডিওতে আমি মিউকাস মেমব্রেন সম্পর্কে আলাপ করেছি। আজকে মাসল সম্পর্কে আলাপ করব। এ মিডিয়ান ফাইব্রাস সেপ্টাম, যাকে বলে লিঙ্গুয়াল সেপ্টাম, ডিভাইডস দ্য টাং ইনটু রাইট হাফ এন্ড লেফট হাফ। তাহলে একটা মিডলাইন সেপ্টাম আছে যা টাংকে দুটো হাফে ভাগ করে। ইচ হাফ কন্টেইনস 4 ইন্ট্রিনসিক অ্যান্ড 4 এক্সট্রিনসিক মাসলস। তার মানে প্রতি হাফে 8টা মাসল থাকে। এর মাঝে 4টা হচ্ছে ইন্ট্রিনসিক মাসল, 4টা এক্সট্রিনসিক মাসল। তাহলে টোটাল টাঙের মাঝে থাকে 16টা মাসল, 8টা ইন্ট্রিনসিক, 8টা এক্সট্রিনসিক মাসল। অল দ্য মাসলস আর স্কেলিটাল মাসল। এই মাসল সবগুলোই কিন্তু স্কেলিটাল মাসল, তার মানে ভলান্টারি বা স্ট্রাইটেড মাসল। প্রথমে দেখব ইন্ট্রিনসিক মাসল কি কি আছে। Intrinsic muscles are confined to the tongue. Confined মানে এই মাসলগুলোর অরিজিন, ইনসারশন সবই টাঙ্গের মধ্যে। These muscles only alter the shape of the tongue. এই মাসলগুলো কেবল শেপ চেঞ্জ করে টাঙ্গের কোনো মুভমেন্ট তৈরি করে না। And they help in the production of the consonants. তার মানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে এই মাসলগুলো সাহায্য করে। ইন্ট্রিনসিক মাসলের মাঝে আমরা একটা পাবো সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এটা হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই ছবিতে এটা হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এটা একটা ইন্ট্রিনসিক মাসল। এই মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে টাঙের ডরসামকে কনকেভ করে ফেলে। যদি আমরা টাং দিয়ে উপরের দাঁত টাচ করতে চাই তখন কিন্তু টাঙের শেপ এরকম কনকেভ করে নিতে হবে, তখনই হেল্প করবে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এরপরে আছে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল নামে আরেকটা মাসল। এই মাসলটা হচ্ছে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন ডরসাম অফ দি টাং হয়ে যাবে কনভেক্স। সো দিস মাসল মেক্স দ্য ডরসাম অফ দি টাং কনভেক্স। এরপরে আছে ট্রান্সভার্স মাসল। এই মাসলটা হচ্ছে ট্রান্সভার্স মাসল। সুতরাং এই মাসল যদি কন্ট্রাক্ট করে টাংকে নেরো করে ফেলবে। ইট মেক্স দ্য টাং নেরো অ্যান্ড ইলংগেটেড। একদিকে নেরো হবে কিন্তু লম্বায় বেড়ে যাবে। তারপরে আছে ভার্টিক্যাল মাসল। এই মাসলটা হচ্ছে ভার্টিক্যাল মাসল। যদি ভার্টিক্যাল মাসল কন্ট্রাক্ট করে তাহলে টাং হবে ব্রড অ্যান্ড ফ্ল্যাট। সো দিস মাসল মেক্স দ্য টাং broad and flat. So these are the functions of the intrinsic muscle. Intrinsic muscle এর ফাংশন সংক্রান্ত আমাদের ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে প্রশ্ন আছে, এই স্লাইডটা ভালোভাবে বুঝতে হবে। Now extrinsic muscle. They originate outside the tongue but are inserted into the tongue. তার মানে এদের অরিজিন টাঙের বাইরে কিন্তু ইনসারশন হয় টাঙের মধ্যে। এরা হচ্ছে বহিরাগত মাসল। তাহলে যে মাসলের জন্ম মৃত্যু সবই টাঙের মাঝে তারা হচ্ছে ইন্ট্রিনসিক মাসল, আর যে মাসলের জন্ম অন্য কোথাও কিন্তু মরছে এসে টাঙের মাঝে তার নামই হচ্ছে এক্সট্রিনসিক মাসল। ইন্ট্রিনসিক মাসল টাঙের শেপ চেঞ্জ করেছিল, কিন্তু এক্সট্রিনসিক মাসল শেপও চেঞ্জ করে মুভমেন্টও করে। আবার আমরা জানি ইন্ট্রিনসিক মাসল কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে সাহায্য করে, কিন্তু এক্সট্রিনসিক মাসল গুলো ভাওয়েল প্রোডাকশন, দ্যাট ইজ স্বর ধ্বনি উচ্চারণে সাহায্য করে। আমরা চাইলে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক মাসলকে কম্পেয়ার করতে পারি টেবুলেটেড ফর্মে এই 3 পয়েন্ট দিয়ে। এক্সট্রিনসিক মাসল কি কি আছে? একটা এক্সট্রিনসিক মাসল আছে যেটা
জেনিয়াল টিউবারকল থেকে অরিজিন নেয়, টাং পর্যন্ত এক্সটেন্ড করে, তার নাম জেনিওগ্লসাস। সো দিস ইজ দ্য জেনিওগ্লসাস মাসল। তারপরে একটা আছে স্টাইলয়েড প্রসেস থেকে টাঙে এন্টার করে, তার নাম হচ্ছে স্টাইলোগ্লসাস মাসল। তারপরে একটা মাসল আছে পেলেট থেকে টাঙে এন্টার করে, এই মাসলটার নাম পেলাটোগ্লসাস মাসল। আরেকটা মাসল আছে হাইওয়েড বোনস থেকে টাঙে এন্টার করে, তার নাম হায়োগ্লসাস মাসল। সুতরাং চারটা এক্সট্রিনজিক মাসল। প্রথমে জেনিওগ্লসাস মাসল। জেনিওগ্লসাস মাসল হচ্ছে ফ্যান শেপ, এই যে পাখার মতো একটা মাসল, এবং এটা একটা ব্রড মাসল। ইট মেক্স দ্য মেইন বাল্ক অফ দ্য টাং। এটা টাঙের মেইন বাল্ক ফর্ম করে। এটা দেখতে ফ্যানের মতো। ভাইভাতে জিজ্ঞেস করা হয় জেনিওগ্লসাস মাসলের শেপ কি, বলতে হবে ফ্যান শেপ মাসল, এবং এটাই টাঙের মেইন বাল্ক ফর্ম করে। এই মাসলটাকে বলা হয় সেফটি মাসল অফ দি টাং, কারণ টাঙের সবগুলো মাসলই কিন্তু টাংকে ব্যাকওয়ার্ড পুল করে। ব্যাকওয়ার্ড পুল করলে অনেক সময় লেরিঞ্জিয়াল ইনলেট বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে লোকজন মারা যেতে পারে। একমাত্র মাসল যে টাংকে ফরওয়ার্ড পুল করে সেই মাসলই জেনিওগ্লসাস। এবং ফরওয়ার্ড পুল করলে এরকম ইনলেট অফ দি লেরিংস কিন্তু অবস্ট্রাকশন হবে না, না হলে সেই লোকের মারা যাওয়া থেকে সে রক্ষা পাবে। সুতরাং জেনিওগ্লসাসকে বলা হয় সেফটি মাসল অফ দি টাং। এই মাসল অরিজিন নেয় আপার জেনিয়াল টিউবারকল থেকে। দিস ইজ দ্য আপার জেনিয়াল টিউবারকল। লোয়ার জেনিয়াল টিউবারকল থেকে আলাদা একটা মাসল অরিজিন নেয়, তার নাম হচ্ছে জেনিও হাইওয়েড। কিন্তু আপার জেনিয়াল টিউবারকল থেকে অরিজিন নেয় জেনিওগ্লসাস। এটাকে আপার মেন্টাল স্পাইনও বলতে পারি। জেনিয়াল টিউবারকলের অন্য নাম মেন্টাল স্পাইন। নাও এই মাসলের কাজ কি? ওই যে আগে বলেছিলাম এই মাসল টাংকে ফরওয়ার্ড পুল করে, তার মানে প্রট্রুশন অফ দি টাং। দিস মাসল প্রট্রুড দ্য টাং। টাংকে সামনের দিকে বের করতে হলে জেনিওগ্লসাস মাসল লাগবে। জেনিওগ্লসাসে যে মাসল ফাইবার থাকে, সেই ফাইবার গুলোর তিনটা গ্রুপ আছে। একটা হচ্ছে আপার গ্রুপ। আপার গ্রুপের ফাইবার গুলো টিপ অফ দি টাং পর্যন্ত এক্সটেন্ড করে, এরা টিপ অফ দি টাঙে গিয়ে ইনসারশন দেয়। এই মাসলগুলো যদি কন্ট্রাক্ট করে টাং কিন্তু পিছন দিকে চলে যাবে, তার মানে রিট্রাকশন হয়। এরপরে আছে মিডিল গ্রুপ। মিডিল গ্রুপের ফাইবার গুলো ডরসাম অফ দি টাঙে গিয়ে ইনসারশন দেয়। তাহলে এই গ্রুপের ফাইবার যদি কন্ট্রাক্ট করে টাংকে ডিপ্রেস করে, এরা টাংকে ডিপ্রেস করবে। তাহলে ওই যে বলেছিলাম জেনিওগ্লসাস টাংকে ফরওয়ার্ড পুল করে, দ্যাট ইজ প্রট্রুশন করে, সেটা কই? এইবার আমরা পাবো। সেটা হচ্ছে লোয়ার গ্রুপ। এই লোয়ার গ্রুপের ফাইবার গুলো জেনিয়াল টিউবারকল থেকে হাইওয়েড বোন পর্যন্ত এক্সটেন্ড করে। দে আর ইনসার্টেড ইনটু হাইওয়েড বোন। তাহলে এই মাসল যদি কন্ট্রাক্ট করে হাইওয়েড বোন সামনে চলে আসে, ওভারঅল টাংও সামনের দিকে চলে আসে। তাহলে এদেরই কাজ হচ্ছে প্রট্রুশন অফ দি টাং। তাহলে জেনিওগ্লসাস যে টাংকে প্রট্রুট করে, মূলত জেনিওগ্লসাসের লোয়ার ফাইবার গুলো টাংকে প্রট্রুট করে। এরপরের মাসল হচ্ছে স্টাইলোগ্লসাস। এই মাসল অরিজিন নেয় স্টাইলয়েড প্রসেস থেকে। এই হচ্ছে স্টাইলয়েড প্রসেস, সেইখান থেকে অরিজিন নিয়ে টাঙে এন্টার করে, টাঙে গিয়ে ইনসারশন দেয়। এই মাসল যদি কন্ট্রাক্ট করে টাঙের মুভমেন্ট কোন দিকে হবে? সেটা যাবে হচ্ছে ব্যাকওয়ার্ড আপওয়ার্ড। সো দিস মাসল ড্রোস টাং আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। দেন পেলাটোগ্লসাস। দিস ইজ দ্য পেলাটোগ্লসাস। পেলাটোগ্লসাস মাসল অরিজিন নেয় ফ্রম দ্য সফট প্যালেট। এই মাসল যদি কন্ট্রাক্ট করে সেও টাংকে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ড্র করবে। সো ইট ড্রোস রুট অফ দি টাং আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। নাও হায়োগ্লসাস। এই মাসলটা হচ্ছে হায়োগ্লসাস। এই মাসল অরিজিন নেয় হাইওয়েড বোন থেকে, ইনসারশন দেয় টাঙে। এর যে ডিরেকশন মাসল ফাইবারের, সে অনুযায়ী বোঝা যাচ্ছে
এই মাসল যখন কন্ট্রাক্ট করবে টাংকে ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ড্র করবে। সো দিস মাসল ড্রোজ দ্য টাং ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। সুতরাং আমরা দেখলাম পেলাটোগ্লোসাসও ব্যাকওয়ার্ড পুল করে, স্টাইলোগ্লোসাসও ব্যাকওয়ার্ড পুল করে, আবার হায়োগ্লোসাসও ব্যাকওয়ার্ড পুল করে। একমাত্র জিনিওগ্লোসাসের এই লোয়ার ফাইবার গুলোই টাংকে ফরওয়ার্ড পুল করে। এবার জিনিওগ্লোসাসকে বলা হয় সেফটি মাসল অফ দি টাং। হায়োগ্লোসাস মাসলের একটা ডিটাচড পার্ট আছে, কোন কোন বই এটাকে আলাদা একটা মাসলের নাম বলে, তার নাম হচ্ছে কন্ড্রোগ্লোসাস। মূলত এটা হায়োগ্লোসাসেরই ডিটাচড পার্ট। এখন আমরা টাঙের আর্টারিয়াল সাপ্লাই জানবো। টাঙের মেইন আর্টারিয়াল সাপ্লাই দেয় লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এর বাইরে ফেশিয়াল আর্টারি, এটাও টাংকে সাপ্লাই দেয় থ্রু টনসিলার আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। এছাড়া টাংকে সাপ্লাই দেয় অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। আসলে টাঙের পোস্টেরিয়র 1/3 তো অরোফেরিংসে থাকে, সো ফেরিংস কে সাপ্লাই দেওয়ার আর্টারি হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, সে তো টাংকে সাপ্লাই দিতেই পারে। আবার অরোফেরিংস এর মাঝেই থাকে প্যালাটাইন টনসিল, টনসিলকে সাপ্লাই দেয় টনসিলার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল আর্টারি। এছাড়া টাঙ্গের ঠিক উপরে থাকে পেলেট, পেলেটকে সাপ্লাই দেয় অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল আর্টারি। এরা কেন টাংকে সাপ্লাই দিবে না? সুতরাং টাঙ্গের মূল সাপ্লাই লিঙ্গুয়াল আর্টারি ওকে, কিন্তু বাকিগুলো এডিশনাল সাপ্লাই দেয়। আমরা একটু লিঙ্গুয়াল আর্টারিটা দেখে যাব। এই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির 3টা এন্টিরিয়র ব্রাঞ্চ আছে। দিস ইজ দা ফেশিয়াল আর্টারি, এটা ফেস কে সাপ্লাই দেয়। তারপরে এইটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, আর এই ব্রাঞ্চটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই তিনটাই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডের এন্টিরিয়র ব্রাঞ্চ। লিঙ্গুয়াল আর্টারি অ্যারাইজ ফ্রম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দেন এ কিছু ব্রাঞ্চ দেয়। একটা ব্রাঞ্চ দেয় যে টাঙের পোস্টেরিয়র পার্টকে সাপ্লাই দেয়, এই আর্টারিটার নাম হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। দিস সাপ্লাইজ root of the tongue or posterior part of the tongue. তারপরে লিঙ্গুয়াল আর্টারি ফরওয়ার্ড পাস করে, তারপরে আরেকটা ব্রাঞ্চ দেয় যার নাম হচ্ছে ডিপ লিঙ্গুয়াল আর্টারি। এই ডিপ লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই দেয় এন্টিরিয়র পার্ট অফ দি টাংকে। আরেকটা ব্রাঞ্চ দেয় যার নাম সাবলিঙ্গুয়াল আর্টারি, এটা ফ্লোর অফ দি মাউথ কে সাপ্লাই দেয়। সুতরাং লিঙ্গুয়াল আর্টারির আমরা 3টা ব্রাঞ্চ পেয়েছি: dorsal lingual artery for the posterior part of the tongue, then deep lingual artery for the interior part of the tongue, sublingual artery for floor of the mouth. এই ছবিতেও আমরা তাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। হাউএভার এক্সটার্নাল ক্যারোটিডের এটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারির একটা ব্রাঞ্চ, দিস ওয়ান, ইট ইজ দ্য ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। আর যে ব্রাঞ্চটা সামনের দিকে চলে গেল সে দুটো ব্রাঞ্চ দিচ্ছে, একটা চলে যাচ্ছে এন্টিরিয়র পার্ট অফ দি টাংকে সাপ্লাই দিতে, তার নাম ডিপ লিঙ্গুয়াল আর্টারি, আর ফ্লোর অফ দি মাউথ কে সাপ্লাই দিতে যাচ্ছে সাবলিঙ্গুয়াল আর্টারি। নাও ভিনাস ড্রেনেজ অফ দি টাং। টাঙের ভিনাস ড্রেনেজ এবং আর্টারিয়াল সাপ্লাই একই ফর্মুলাতেই হয়। আমরা এন্টিরিয়র 2/3 অফ দি টাং থেকে একটা ভেইন অ্যারাইজ করতে দেখি, তার নাম ডিপ লিঙ্গুয়াল ভেইন। এই ভেইনটা সামনের দিকে প্রসিড করে, দেন সাবলিঙ্গুয়াল ভেইন এসে জয়েন করে, দেন ভেইনটা আবার সামনের দিকে যায়, সেখানে জয়েন করে ডরসাল লিঙ্গুয়াল ভেইন। সুতরাং ডিপ লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল এবং ডরসাল লিঙ্গুয়াল ভেইন সব মিলে লিঙ্গুয়াল ভেইন তৈরি করে। লিঙ্গুয়াল ভেইন ওপেন করে সরাসরি ইন্টারনাল জুগুলার ভেইনে অথবা ফেশিয়াল ভেইনের সাথে মিলে কমন ট্রাঙ্ক তৈরি করে, তারপরে ইন্টারনাল জুগুলার ভেইনে ওপেন করে। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি টাং। প্রথমে আমরা দেখব টিপ অফ দি টাং থেকে লিম্ফ কোথায় যায়। টিপ অফ দি টাং থেকে যায় সাবমেন্টাল লিম্ফ নোডে। মিডলাইনের কাছের এরিয়া থেকে অপোজিট সাইডে যায়, আর ল্যাটারাল পার্ট থেকে সেম সাইডে সাবমেন্টাল লিম্ফ নোডে ড্রেন করে। নাও এন্টিরিয়র 2/3। এন্টিরিয়র 2/3 এর ল্যাটারাল পার্ট, সেখান থেকে যায়
সেম সাইডের সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে, আর সেন্ট্রাল পার্ট থেকে যায় অপোজিট সাইডের ইনফিরিয়র ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। নাও পোস্টেরিয়র 1/3 অফ দি টাং, এইখান থেকে লিম্ফ যায় সুপিরিয়র ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। আবারও মিড লাইনের কাছে এই এরিয়া থেকে অপোজিট সাইডের সুপিরিয়র ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে ড্রেইন করে, আর ল্যাটারাল পার্ট থেকে সেম সাইডের ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে ড্রেইন করে। সুতরাং লিম্ফ ফ্রম টাং টেক্স 4 রুটস। লিম্ফ ফ্রম পোস্টেরিয়র থার্ড এখান থেকে যায় আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। লিম্ফ ফ্রম মিডিয়াল পার্ট অফ দ্য এন্টেরিয়র টু থার্ড, তার মানে সেন্ট্রাল পার্ট থেকে যায় লোয়ার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। and lymph from lateral part of the anterior two-third এখান থেকে যায় সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। আর অ্যাপেক্স দ্যাট ইজ টিপ অফ দি টাং এবং ফ্রেনুলাম থেকে যায় সাবমেন্টাল লিম্ফ নোডে। নাও নার্ভ সাপ্লাই অফ দি টাং। টাঙের মাঝে কোন কোন জিনিসের নার্ভ সাপ্লাই দরকার? টাঙে আছে মাসল, মাসলের জন্য দরকার মোটর সাপ্লাই। টাঙের মাসলগুলোর বাইরে থাকে মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেনের জন্য দরকার সেন্সরি সাপ্লাই। প্রথমে আমরা জানবো মোটর সাপ্লাই অফ দি টাং। আমরা জানি টাঙের প্রত্যেক হাফের মাঝে 8টা মাসল থাকে, 4টা ইন্ট্রিনজিক, 4টা এক্সট্রিনজিক মাসল। এই 8টা মাসলের মাঝে পেলাটোগ্লোসাস বাদ দিলে বাকি মাসলগুলো এক জায়গা থেকে ডেভেলপ করে, এদের নার্ভ সাপ্লাই একরকম। আর পেলাটোগ্লোসাসের নার্ভ সাপ্লাই আরেক রকম, কারণ এটা ডেভেলপমেন্টাল সোর্স আলাদা। পেলাটোগ্লোসাস ডেভেলপ করে ফোর্থ ফেরেঞ্জিয়াল আর্চ থেকে, আর ফোর্থ আর্চের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের সুপিরিয়র লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ পেলাটোগ্লোসাসকে সাপ্লাই দেয়। কিন্তু বাকি 7টা মাসল, এই মাসলগুলো ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটোম থেকে, আর অক্সিপিটাল মায়োটোমের জন্য বরাদ্দকৃত নার্ভ হচ্ছে 12th cranial nerve, that is hypoglossal nerve. সুতরাং বাকি 7টা মাসলকে সাপ্লাই দিবে হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে আমরা এইভাবে বলতে পারি all the muscles are supplied by hypoglossal nerve except pelatoglossus which is supplied by vagus nerve. আমরা হেড নেক রিজিয়নের বিভিন্ন মাসলের নার্ভ সাপ্লাই বলার জন্য একটা কমন ফর্মুলা ইউজ করি। all the muscles of dash are supplied by dash nerve except dash which is supplied by dash nerve. এই ড্যাশের জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি। all the muscles of, আমরা যে অর্গান পড়ছি তা হচ্ছে টাং, তাহলে all the muscles of tongue are supplied by dash nerve means hypoglossal nerve except dash, except pelatoglossus which is supplied by dash nerve, সেটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ এক্সেসরি নার্ভের সাথে মিলে ভেগো এক্সেসরি কমপ্লেক্স তৈরি করে। আমরা যদি বলি ভেগো এক্সেসরি কমপ্লেক্স সাপ্লাই দেয়, সেটাও ট্রু। তাহলে আমরা এইভাবে বলছি all the muscles develop from the occipital myotome, that's why they are supplied by hypoglossal nerve except pelatoglossus, it develops from fourth arch and supplied by vagus nerve. যদি জেনিওগ্লোসাস মাসল প্যারালাইসিস হয় তাহলে কি হবে? আমরা জানি জেনিওগ্লোসাস মাসল একমাত্র টাংকে ফরওয়ার্ড পুল করে, দ্যাট ইজ প্রোট্রুড করে, এই জন্য তাকে বলে সেফটি মাসল অফ দি টাং। তাহলে যদি কোনো কারণে জেনিওগ্লোসাস মাসল প্যারালাইসিস হয় তাহলে কিন্তু সে ব্যাকওয়ার্ড ফল করে যাবে এবং ইনলেট অফ দি লেরিংস কে অবস্ট্রাকশন করবে, এয়ারওয়ে বন্ধ হয়ে যাবে, সেই পার্সন মারা যাবে। তো জেনিওগ্লোসাস কিভাবে প্যারালাইসিস হবে? যদি হাইপোগ্লোসাল নার্ভে ইনজুরি হয়। ট্রমা such as fractured mandible may injure the hypoglossal nerve. তখন কি হবে? কি হবে আমরা একটা ছবির মাধ্যমে দেখতে চাই। মনে করি এটা হচ্ছে রাইট জেনিওগ্লোসাস,
আর এটা হচ্ছে লেফট জেনিওগ্লোসাস। রাইট জেনিওগ্লোসাস কে সাপ্লাই দেয় রাইট হাইপোগ্লোসাল নার্ভ, লেফট জেনিওগ্লোসাস কে সাপ্লাই দেয় লেফট হাইপোগ্লোসাল নার্ভ। লেফট জেনিওগ্লোসাস টাংকে পুল করে রাইট সাইডে নিয়ে আসে, রাইট জেনিওগ্লোসাস টাংকে পুল করে লেফট সাইডে নিয়ে যায়। দুই জেনিওগ্লোসাস যখন একসাথে পুল করে টাং মিড লাইনে প্রোট্রুশন হয়। এখন যদি মনে করি রাইট সাইডে হাইপোগ্লোসাল নার্ভ ইনজুরি হয়, তাহলে রাইট জেনিওগ্লোসাস প্যারালাইজড হয়ে যাবে, টাংকে লেফট সাইডে পুল করতে পারবে না। এই পার্সনকে যদি বলি টাং প্রোট্রুড করতে, তখন তার লেফট জেনিওগ্লোসাস কাজ করবে, লেফট জেনিওগ্লোসাস টাংকে রাইট সাইডে নিয়ে আসবে। সুতরাং এই পার্সন কোনোভাবেই মিড লাইনে টাংকে প্রোট্রুড করতে পারবে না, টাং ডেভিয়েশন হবে, যে পাশে নার্ভ ইনজুরি হলো সেই পাশে। তাহলে আমাদের বুঝতে হবে জেনিওগ্লোসাস যদি প্যারালাইসিস হয় অথবা হাইপোগ্লোসাল নার্ভ যদি ড্যামেজ হয়, যে পাশে প্যারালাইসিস বা ড্যামেজ হবে টাঙের ডেভিয়েশন সেম সাইডে হবে, টুয়ার্ড দ্য সাইড অফ প্যারালাইসিস অফ দি জেনিওগ্লোসাস, সেই দিকে ডেভিয়েশন হবে। এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। নাও সেন্সরি সাপ্লাই অফ দি টাং। টাঙের দুই রকম সেন্স দরকার, একটা হচ্ছে জেনারেল সেন্স, যেমন টাচ, পেইন, টেম্পারেচার, প্রেসার, এগুলো হচ্ছে জেনারেল সেন্স। এছাড়া টাং হচ্ছে অর্গান অফ টেস্ট, সুতরাং স্পেশাল সেন্স, দ্যাট ইজ টেস্ট সেন্সও টাংকে ক্যারি করতে হবে। এছাড়া মাসলগুলোর জন্য দরকার প্রোপ্রিওসেপটিভ সেন্স। আমরা এরকম একটা ছবি এঁকে নিলাম, টাংকে দুই ভাগে ভাগ করলাম, রাইট হাফ লেফট হাফ। দিস ইজ দ্য anterior 2/3 of the tongue, posterior 1/3 and posterior most part. Anterior 2/3 of the tongue, এই জায়গা থেকে জেনারেল সেন্স ক্যারি করে লিঙ্গুয়াল নার্ভ, আর স্পেশাল সেন্স ক্যারি করে কর্ডা টিম্পেনি। কর্ডা টিম্পেনি হচ্ছে ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। পোস্টেরিয়র 1/3, এখান থেকে both general sense and special sense carry হয় by the glossopharyngeal nerve, আর posterior most part থেকে again both general and special sense carry করে vagus nerve। এই হচ্ছে sensory supply of the tongue। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা আর্চ আছে, এগুলোকে বলে ফেরিঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ এবং সিক্সথ আর্চ। এখন প্রত্যেকটা আর্চের জন্য একটা নির্দিষ্ট নার্ভ আছে, এই নার্ভটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক নার্ভ। ফার্স্ট আর্চের পোস্ট ট্রমাটিক নার্ভের নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, স্পেশালি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড আর্চের পোস্ট ট্রমাটিক নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ, কিন্তু ফেসিয়াল নার্ভ ফার্স্ট আর্চকে একটা সাপ্লাই দেয়, এই সাপ্লাইটাকে বলা হয় ফার্স্ট আর্চের প্রি ট্রমাটিক নার্ভ। তাহলে ফার্স্ট আর্চে দুটো নার্ভ পাওয়া গেল, তার নিজস্ব নার্ভ হচ্ছে পোস্ট ট্রমাটিক নার্ভ, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর তার প্রি ট্রমাটিক নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ যার নাম কর্ডা টিম্পেনি। সিমিলারলি সেকেন্ড আর্চের পোস্ট ট্রমাটিক নার্ভ হচ্ছে ফেসিয়াল, আর এর প্রি ট্রমাটিক নার্ভ হচ্ছে টিম্পেনিক ব্রাঞ্চ অফ দি গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ হচ্ছে থার্ড আর্চের নার্ভ, দিস ওয়ান। সুতরাং থার্ড আর্চের পোস্ট ট্রমাটিক নার্ভ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল, সেখান থেকে একটা প্রি ট্রমাটিক ব্রাঞ্চ চলে যায় সেকেন্ড আর্চে, তার নাম টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। অন্যদিকে থার্ড আর্চের মাঝে, এটা হচ্ছে থার্ড আর্চ, তার নিজস্ব নার্ভ দ্যাট ইজ পোস্ট ট্রমাটিক নার্ভ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, কিন্তু সেও একটা প্রি ট্রমাটিক সাপ্লাই পায় ফ্রম দ্য ভেগাস, সেই ব্রাঞ্চটার নাম অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস। সুতরাং আমরা বুঝতে পারলাম ফার্স্ট আর্চে দুটো নার্ভ আছে, প্রি ট্রমাটিক, পোস্ট ট্রমাটিক। সেকেন্ড আর্চে দুটো নার্ভ আছে, প্রি পোস্ট। থার্ড আর্চেও প্রি পোস্ট নামে দুটো নার্ভ আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
সেকেন্ড আর্চ এবং থার্ড আর্চ এই দুই আর্চের প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ গুলো এখান থেকে মাইগ্রেট করে, এরা থাকে না। সেকেন্ড আর্চের প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ, দ্যাট ইজ টিম্পেনিক ব্রাঞ্চ, সে মিডল ইয়ার ক্যাভিটিকে সাপ্লাই দিতে গিয়ে মাইগ্রেট করে যায়। থার্ড আর্চের প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ, অরিকুলার ব্রাঞ্চ, সে এক্সটার্নাল ইয়ারকে সাপ্লাই দেওয়ার জন্য মাইগ্রেট করে। সুতরাং ফার্স্ট আর্চে দুটো নার্ভ থাকলেও সেকেন্ড আর্চ, থার্ড আর্চ বা অন্যান্য আর্চে একটাই নার্ভ থাকে। এই কারণে আমরা দেখতে পাই টাঙ্গের এন্টিরিয়র টু থার্ডের জন্য জেনারেল সেন্স ক্যারি করে একটা নার্ভ, লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ দি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর তার স্পেশাল সেন্স ক্যারি করে প্রিট্রেমাটিক ব্রাঞ্চ, দ্যাট ইজ কর্ডা টিম্পেনি, দ্যাট ইজ দুই নার্ভ দুই কাজ করে। কিন্তু পোস্টেরিয়র ওয়ান থার্ড বা পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দি টাং এর ক্ষেত্রে যেহেতু ওখানে নার্ভ একটাই থাকে, তাদের প্রিট্রেমাটিক নার্ভ গুলো মাইগ্রেট করে যায়, তাই নার্ভ থাকে, এক নার্ভকেই দুই সেন্স ক্যারি করতে হয়। সেকেন্ড আর্চের ক্ষেত্রেও তাই, থার্ড আর্চের ক্ষেত্রেও তাই। নাও নার্ভ সাপ্লাই অফ দি টাং অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, সুতরাং ভালোভাবে আমাদেরকে জানতে হবে। প্রথমে মোটর সাপ্লাই। All the muscles except palatoglossus develop from the occipital myotome, and nerve of the occipital myotome is the hypoglossal nerve. That's why these muscles are supplied by hypoglossal nerve. Palatoglossus develops from fourth arch and it is supplied by vagoaccessory complex because vagus nerve is the nerve of fourth arch. Mucous membrane of anterior two-third of the dorsum of tongue except velate papilla develops from endoderm of first arch. যেহেতু এই এন্টিরিয়র টু থার্ড এর মিউকাস মেমব্রেন ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, সুতরাং এখানে নার্ভ সাপ্লাই দিবে ফার্স্ট আর্চের নার্ভ। এখন ফার্স্ট আর্চে দুটো নার্ভ আছে, পোস্ট ট্রেমাটিক নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, তার একটা ব্রাঞ্চ লিঙ্গুয়াল নার্ভ, সে জেনারেল সেন্স ক্যারি করে। আর ফার্স্ট আর্চের প্রি ট্রেমাটিক নার্ভ হচ্ছে কর্ডা টিম্পেনি, এইটা স্পেশাল সেন্স ক্যারি করবে। দেন মিউকাস মেমব্রেন অফ পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ dorsum of the tongue including velate papilla, এই মিউকাস মেমব্রেন ডেভেলপ করে এন্ডোডার্ম অফ থার্ড আর্চ থেকে। আর থার্ড আর্চে নার্ভ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এখানে একটাই নার্ভ থাকে, প্রিট্রেমাটিক ব্রাঞ্চটা এখান থেকে মাইগ্রেট করে যায়। সুতরাং একই নার্ভ দুই কাজই করতে হবে, জেনারেল সেন্স স্পেশাল সেন্স দুটোই ক্যারি করবে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। Mucous membrane of posterior most part of the tongue, that is velicular region, এই পার্টের মিউকাস মেমব্রেন ডেভেলপ করে এন্ডোডার্ম অফ ফোর্থ আর্চ থেকে। ফোর্থ আর্চেও একটাই মাত্র নার্ভ থাকে, পোস্ট ট্রেমাটিক নার্ভ, সেটা হচ্ছে ভেগাস নার্ভ। এই জায়গা থেকে প্রিট্রেমাটিক নার্ভ ডিসিপিয়ার করে যায়, অন্য জায়গায় মাইগ্রেট করে যায়। এই কারণে ভেগাস নার্ভ নিজে জেনারেল সেন্স স্পেশাল সেন্স দুটোই ক্যারি করে। সো এই হচ্ছে নার্ভ সাপ্লাই অফ টাং অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। আমরা একটা রিফ্লেক্সের নাম জানবো, যার নাম গ্যাগ রিফ্লেক্স। It is possible to touch the anterior part of the tongue without feeling discomfort. But when posterior part is touched, the individual gags. টাঙের posterior part টাচ করলে কিন্তু গ্যাগ রিফ্লেক্স শুরু হয়। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ এন্ড ভেগাস নার্ভ এই দুটো হচ্ছে এই রিফ্লেক্সের জন্য দায়ী। টাঙের পোস্টেরিয়র পার্ট থেকে নার্ভ সাপ্লাই নেয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এটা আমরা জানি। সুতরাং গ্যাগ রিফ্লেক্সের এফারেন্ট লিম্ব তৈরি হয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে, আর গ্যাগ রিফ্লেক্সের ইফারেন্ট লিম্ব তৈরি হয় ভেগাস নার্ভ দিয়ে। নাও প্রাইমারি টেস্ট সেন্সেশন কি কি আছে? 5 রকমের প্রাইমারি টেস্ট সেন্সেশন পাওয়া যায়। একটাকে বলে সুইট, দেন সল্টি, দেন সাওয়ার, দেন বিটার, আর লাস্টে উমামি সেন্স। সবগুলি আমরা জানি। সুগারের টেস্ট হচ্ছে সুইট, লবণের টেস্ট হচ্ছে সল্টি, অ্যাসিড হচ্ছে সাওয়ার, আর অ্যালকালি এবং কিছু অ্যালকালয়েডের টেস্ট হচ্ছে বিটার। উমামি টেস্ট কোনটা? তাহলে
ডায়াবেটিক সুগার হচ্ছে উমামি টেস্টের। আমরা যদি একটু পাথওয়ে অফ টেস্ট চিন্তা করি, আমরা দেখব 3 অর্ডার নিউরন আছে। আলটিমেটলি এই টেস্ট সেন্সেশন চলে যাবে ব্রেইনের টেস্ট এরিয়াতে, এরিয়া 43 তে। সো 3 অর্ডার অফ নিউরনস আর ইনভলভ। ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে গ্যাংলিয়াতে। কোন গ্যাংলিয়াতে ফার্স্ট অর্ডার নিউরন থাকে? এন্টিরিয়র 2/3 অফ দি টাং এর জন্য ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে জেনিকুলেট গ্যাংলিয়াতে। পোস্টেরিয়র 1/3 এর ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে ইনফিরিয়র গ্যাংলিয়াতে। পোস্টেরিয়র মোস্ট পার্ট এই জায়গার ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে আবারও ইনফিরিয়র গ্যাংলিয়াতে। সো ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি আমরা কোনো না কোনো গ্যাংলিয়াতে পাচ্ছি। এই নিউরনগুলো সিউডো ইউনিপোলার নিউরন। এদের পেরিফেরাল প্রসেস টেস্ট বার্ডের সাথে রিলেটেড, সেন্ট্রাল প্রসেস চলে যায় ব্রেইন স্টেমের মাঝে। ব্রেইন স্টেমে থাকে সেকেন্ড অর্ডার নিউরন। যে নিউক্লিয়াসের মাঝে সেকেন্ড অর্ডার নিউরন থাকে তার নাম নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস। সুতরাং ফার্স্ট অর্ডার নিউরন গিয়ে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াসে থাকা সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে। সেকেন্ড অর্ডার নিউরন তার এক্সন গুলো আলটিমেটলি চলে যাবে থ্যালামাসে। থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াসে থাকে থার্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াসে থাকা থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে। থার্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো আলটিমেটলি চলে যায় টেস্ট এরিয়া অফ দি সেরিব্রাল কর্টেক্সে, দ্যাট মিনস এরিয়া 43 তে। সো দিস ইজ দ্য পাথওয়ে অফ টেস্ট। টেস্টের কিছু ডিসঅর্ডার আছে, যেমন কেউ যদি টেস্ট বুঝতে না পারে সেটাকে বলে এজিউসিয়া, যদি টেস্ট কম বুঝে হাইপোজিউসিয়া, আর যদি এরকম হয় দিলাম আমি তাকে মিষ্টি সে বলতেছে টক, এটাকে বলে ডিসজিউসিয়া। এবার আমরা জানবো টাঙের ডেভেলপমেন্ট। টাঙের লাইনিং এপিথেলিয়াম, মাসল এবং স্ট্রোমা এই তিনটা কোথা থেকে ডেভেলপ করে সিকোয়েন্সিয়ালি জানবো। লাইনিং এপিথেলিয়াম অফ এন্টিরিয়র 2/3 অফ দি টাং, সেটা ডেভেলপ করে তিনটা সোয়েলিং থেকে। দুইটাকে বলে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, আর একটা মিডলাইন সোয়েলিং যার নাম টিউবারকুলাম ইম্পার। এই তিন সোয়েলিং ই তৈরি হয় ফার্স্ট আর্চের এন্ডোডার্ম থেকে। সুতরাং এন্ডোডার্ম অফ ফার্স্ট আর্চে তিনটা সোয়েলিং এরাইজ করে। দুটো হচ্ছে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, একটা মিডলাইনে থাকে টিউবারকুলাম ইম্পার তার নাম। এই তিন সোয়েলিং থেকে এন্টিরিয়র 2/3 অফ দি টাং এর মিউকাস মেমব্রেন ডেভেলপ করে। আর পোস্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দি টাং এইটা ডেভেলপ করে থার্ড এবং ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্চে যে এন্ডোডার্ম থেকে সেই এন্ডোডার্মের একটা সোয়েলিং থেকে। এই সোয়েলিং এর নাম হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স। হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স তৈরি হয় থার্ড এবং ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্চের এন্ডোডার্ম থেকে। এখন থার্ড আর্চের থেকে যে এন্ডোডার্ম, সেখান থেকে তৈরি হয় পোস্টেরিয়র 1/3 অফ দি টাং এর মিউকাস মেমব্রেন। আর ফোর্থ আর্চের যে এন্ডোডার্ম, সেখান থেকে তৈরি হয় পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দি টাং এর মিউকাস মেমব্রেন। আরেকটা ছবি আমরা দেখতে পারি, এন্টিরিয়র 2/3 অফ দি টাং তিনটা সোয়েলিং থেকে ডেভেলপ করে। দুটো হচ্ছে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, আর একটা হচ্ছে মিডলাইন সোয়েলিং যার নাম টিউবারকুলাম ইম্পার। এই পার্ট থেকেই টাঙের এন্টিরিয়র 2/3 এর মিউকাস মেমব্রেন ডেভেলপ করে। আর পোস্টেরিয়র পার্ট এন্ড পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দি টাং ডেভেলপ করে আরেকটা সোয়েলিং থেকে, এটাও মিডলাইন সোয়েলিং, তার নাম হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স। হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্সে যদিও সেকেন্ড আর্চের ইনিশিয়াল পার্টিসিপেশন থাকে, পরবর্তীতে এই পার্টিসিপেশন ডিসঅ্যাপিয়ার করে। সুতরাং হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স আলটিমেটলি তৈরি হয় থার্ড এবং ফোর্থ আর্চের এন্ডোডার্ম দিয়ে। এই থার্ড আর্চের এন্ডোডার্ম থেকে তৈরি হয়
posterior 1/3 of the tongue এর mucous membrane, আর 4th arch-এর endoderm দিয়ে তৈরি হয় posterior most part of the tongue এর mucous membrane. Now muscle development. আমরা জানি টাঙের সব মাসল ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটোম থেকে, এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস যেটা 4th আর্চ থেকে ডেভেলপ করে, আর স্ট্রোমা অফ দি টাং ডেভেলপ করে লোকাল মেসেনকাইম থেকে। বাস হয়ে গেল টাঙের ডেভেলপমেন্ট। টাঙের কিছু কনজেনিটাল এনোমেলিজ হতে পারে, যেমন টাং ডেভেলপ না করলে এগ্লোসিয়া, ডেভেলপ অর্ধেক করলো বাকি অর্ধেক করেনি, তার মানে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং দুটো এপিয়ার করার কথা, একটা এপিয়ার করলে আর একটা করে নাই, তখন হবে হেমিগ্লোসিয়া। দেন টাং যদি বড় হয়ে যায় নর্মালের চাইতে ম্যাক্রোগ্লোসিয়া, ছোট হলে মাইক্রোগ্লোসিয়া। এছাড়া একটা কন্ডিশন আছে টাং টাই বা এনকাইলোগ্লোসিয়া, তারপরে বাইফিড টাং। দেন টাঙের মাঝে যদি থাইরয়েড গ্ল্যান্ড আটকা পড়ে তাকে বলে লিঙ্গুয়াল থাইরয়েড, আর টাঙের মাঝে কোনো সিস্ট বা ফিস্টুলা থাকলে তাকে বলে লিঙ্গুয়াল সিস্ট এন্ড ফিস্টুলা। These are various congenital anomalies of the tongue. আমরা এনকাইলোগ্লোসিয়া বা টাং টাই সম্পর্কে একটু জানতে চাই। এই যে টাং দেখা যাচ্ছে, আমরা জানি টাঙের আন্ডার সারফেস একটা ফ্রেনুলাম থাকে যা টাংকে ফ্লোর অফ দি মাউথের সাথে কানেক্ট করে। Normally, tongue becomes free from the floor of the mouth cavity by extensive cell degeneration. The lingual frenulum is the only tissue that anchor tongue's inferior surface to the mouth cavity's floor. In case of ankyloglossia or tongue tie, the tongue is not freed from the floor of the mouth cavity. In most common form of ankyloglossia, the frenulum is short and extends to the tip of the tongue. This interferes with its free protrusion and may make breastfeeding difficult. তাহলে টাংটাই হলে টাঙের মুভমেন্ট কমে যাবে, যেহেতু ফ্রেনুলাম শর্ট থাকে, ফ্রেনুলাম টিপ পর্যন্ত এক্সটেন্ড করে, টাং বাধা পড়ে যায়, সহজে মুভ করতে পারে না। এতে টাঙের মেকানিক্যাল ফাংশন হ্যাম্পার্ড হবে, তবে টেস্ট ফাংশনে কোনো প্রবলেম হবে না। বাইফিড টাং বা ক্লেফট টাং যাকে বলে গ্লসোস্কাইসিস, এটা হচ্ছে সেই গ্লসোস্কাইসিস, যদিও এটা সাপ কিন্তু এরকমই হবে আর কি। আমরা জানি টাঙের এন্টেরিয়র 2/3 ডেভেলপ করে দুটো ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এবং টিউবারকুলাম ইম্পার্ট থেকে। দুটো ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এর মিডলাইনে ফিউশন হয়, ফিউশন হয়ে টাঙের এন্টেরিয়র 2/3 ডেভেলপ করে। Incomplete fusion of the lateral lingual swelling results in a deep midline groove in the tongue. This is called bifid tongue or cleft tongue. ভাইভাতে জিজ্ঞেস করা হয় কেন বাইফিড টাং ডেভেলপ করে, আমরা বলবো দুটো ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং ফিউশন না হলে বাইফিড টাং ডেভেলপ করবে। সাধারণত বাইফিড টাং হলে এই ছবির মতো টিপ পর্যন্ত এক্সটেন্ড করে না, এবং এটা একটা রেয়ার অ্যাবনরমালিটি। টাঙের অনেকগুলো ডিজিজ হয়, নামগুলো দেখে যাচ্ছি। এটাকে বলে বেল টাং, ওই যে তার পেপিলাগুলো ডিসিপিয়ার করে গেছে। দেন দিস ইজ কল্ড ফিশার টাং, অনেক ফিশার দেখা যাচ্ছে। দিস ইজ স্ট্রবেরি টাং, স্ট্রবেরির মতো টাং, মনে হচ্ছে কামড়ায় খেয়ে ফেলি। দিস ইজ জিওগ্রাফিক্যাল টাং, মনে হচ্ছে কেউ ম্যাপ এঁকে ফেলছে টাঙের মাঝে। দিস ইজ ব্ল্যাক হেয়ারি টাং, দিস ইজ কেভিয়ার টাং। এর বাইরে বার্নিং টাং অর গ্লসোডাইনিয়া নামে প্রবলেম আছে, অসিয়াস কোরিস্টোমা অফ দি টাং নামেও প্রবলেম আছে। তারপরে মিডিয়ান রম্বয়েড গ্লসাইটিস, এগুলো টাঙের ভেরিয়াস ক্লিনিক্যাল প্রবলেম। So that is all about the tongue from my side. Thank you very much and take care.